আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা যারা জয়েন করছি একটু কাইন্ডলি আমরা ভিডিওটা শেয়ার করে দিই যাতে করে আমাদের বন্ধুবান্ধবরা দেখতে পারে, আর তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে ইজিলি ভিডিওটা খুঁজে পাইতে পারে। তো আমরা নিউটনীয় বলবিদ্যার ক্লাস নিচ্ছিলাম। ক্লাস নিতে নিতে আমরা আজকে একটা কথা বলে রাখি। প্রথম কথা হচ্ছে, আমরা প্রথম ক্লাসে যে সবলতা বলছিলাম ওইখানে আমার একটু ঝামেলা হয়েছিল যে আমরা তারের চুম্বক আর দুর্বল এই দুইটার মধ্যে উল্টা লিখে ফেলছিলাম। তো আজকে আমি সেটা ক্লিয়ার করে দিব। এটার জন্য অনেকে একটু কনফিউশনে পড়ে গেছিলো, আমি সেই বিষয়টা ক্লিয়ার করে দিব আজকে। আর আজকে হচ্ছে আমরা অনেকগুলো ম্যাথ করব। আমরা অনেকগুলো আজকের ক্লাসে আমরা অনেকগুলা নিউটনীয় বলবিদ্যার অনেকগুলো ম্যাথ করব। আজকের ক্লাসে হচ্ছে ম্যাথটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। তো আমরা আশা করি ক্লাসটা এনজয় করব। আমরা শুরুতে ক্লাসটা একটু শেয়ার করে দিই। আমি আবারও বলতেছি, শুরুতে আমরা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিই যাতে করে আমরা ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট পাই। আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে তারা ইজিলি ক্লাসটা খুঁজে পায়। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, সবার প্রথম আমরা একটু খেয়াল করে দেখি আমাদের যে জায়গায় একটু প্রবলেম হয়েছিল, আমরা বলার সময় একটু ভুল বলে ফেলছিলাম। তো সেই জিনিসটা আমরা একটু কাভার করে দিই, না হয় ভুলটা ভুলই থেকে যাবে। একটু খেয়াল করো, আমাদের যে মৌলিক বল ছিল আমাদের এই চারটা। একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আরেকটা ছিল তাড়িৎ চৌম্বক বল, আরেকটা ছিল দুর্বল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে মহাকর্ষ বল। তো আমরা বলছিলাম এই চারটা বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। আমাদের সবল নিউক্লিয় বল এটা ছিল সবচেয়ে শক্তিশালী। এবং মহাকর্ষ বল যেটা, এই মহাকর্ষ বল হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বল। এবং এই দুইটা প্রশ্ন আমাদের খুব বেশি আসে, কোনটি সবচেয়ে সবল, কোনটি সবচেয়ে দুর্বল। এবার আমরা করব হচ্ছে, এই যে আমাদের জেনে গেলাম হচ্ছে আমাদের সবচেয়ে সবল হচ্ছে সবল নিউক্লিয় বল, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। বাকি দুইটা আছে তাড়িৎ চৌম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল। এই দুইটার মধ্যে আমরা আগের বার একটু ভুলে উল্টা লেখা হয়ে গেছিল, তো আমি ঠিক করে দিই জিনিসটা। সেটা হচ্ছে মহাকর্ষ বলের থেকে আরেকটু শক্তিশালী বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর তার থেকেও শক্তিশালী বল হচ্ছে তাড়িৎ চৌম্বক বল। এর মানে আমরা যদি ক্রমানুসারে করি, মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল, তার থেকে একটু সবল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তাড়িৎ চৌম্বক বলটা আরও শক্তিশালী, দুর্বল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী। সিরিয়ালটা আমাদের একটু বলেছিল, আমরা এদিকে ঠিক রেখে এদিকে সিরিয়ালটা উল্টো করে ফেলছিলাম। তা আমাদের সেটা আমরা একটু কাভার করে দিচ্ছি। আমরা আবারও বলতেছি সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল, তার থেকে সবল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তার থেকে সবল হচ্ছে তাড়িৎ চৌম্বক বল, সবচেয়ে সবল হচ্ছে সবল নিউক্লিয় বল। এবার আসি ভাইয়া, এদের মধ্যে আমাদের তুলনা করব। আমার মহাকর্ষ বল যা সবল নিউক্লিয় বল হচ্ছে তার 10⁻41 গুণ। ওই কারণে মহাকর্ষ বলকে যদি আমরা 1 ধরি তাহলে এটা হবে 10⁻41। মহাকর্ষ বলকে 1 ধরলে আমার সবল নিউক্লিয় বল হবে 1 × 10⁻41। এর মানে কি 1-এর 10⁻41 গুণ। এর মানে এটার তুলনায় এত গুণ শক্তিশালী হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এবং
1 ইন্টু 10⁻41 লেখা যে কথা, শুধুমাত্র 10⁻41 লেখাও সেম কথা, আমরা সেই কাজটাই করছি। এটাকে 1 লিখছি, এটাকে 10⁻41 লিখছি। এর মানে হচ্ছে 1-এর তুলনায় এটা 10⁻41 গুণ শক্তিশালী, অর্থাৎ মহাকর্ষ বল যা তার তুলনায় এটা এত গুণ বেশি শক্তিশালী। এখন আসো, এই মহাকর্ষ বলের থেকে আরেকটু সবল হচ্ছে আমাদের, মহাকর্ষ বল থেকে আরেকটু সবল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা হচ্ছে মহাকর্ষ বলের তুলনায় নামে দুর্বল হলেও মহাকর্ষ বলের থেকে একটু সবল, তার নাম সেটা হচ্ছে 10⁻30 গুণ, 10⁻30 গুণ। এর মানে এটার তুলনায় আমাদের, এটার তুলনায় 10⁻30 গুণ বেশি। এর মানে এটার থেকে 10⁻30 দ্বারা গুণ করলে এটা পাবো। এবং আমাদের তাড়িৎচুম্বক বলটা এই দুর্বল নিউক্লিয় বলের তুলনায় 10⁹ গুণ বেশি। এর মানে এটাকে 10⁹ দ্বারা গুণ করলে তাড়িৎচুম্বক বল পাবো। এবং তাড়িৎচুম্বক বলের তুলনায় সবল নিউক্লিয় বল হচ্ছে 10² বা 100 গুণ বেশি, মানে হচ্ছে এটাকে আমরা 100 দ্বারা গুণ করলে বা 10² দ্বারা গুণ করলে এটা পাবো। তাহলে খেয়াল করি, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ, মহাকর্ষের তুলনায় দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻30 গুণ। এই দুর্বলের তুলনায় তাড়িৎচুম্বক 10⁹ গুণ, তাড়িৎচুম্বকের তুলনায় সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻2 গুণ। আর যদি আমি সবগুলা মহাকর্ষ বলের সাপেক্ষে চিন্তা করি, এই যে আমি আপেক্ষিক সবলতা বলতেছি মহাকর্ষ বলের সাপেক্ষে, মহাকর্ষ বল যদি 1 হয় তার সাপেক্ষে এটা 10⁻30 গুণ, তার সাপেক্ষে এটা 10⁻39 গুণ, তার সাপেক্ষে এটা 10⁻41 গুণ। একইভাবে উল্টা যদি বলি, আপেক্ষিক সবলতা এবার কার সাপেক্ষে? সবল নিউক্লিয় বলের সাপেক্ষে। এর মানে সবলটাকে যদি 1 বলি, অন্যগুলো আরেকটু দুর্বল, তাহলে আমাদের এটার তুলনায় এটা কত গুণ বেশি সবল ছিল? 10² গুণ। তাহলে এখন কত গুণ কম সবল? 10² দ্বারা ভাগ করব, তাহলে আমার এটা হয়ে যাবে 10⁻²। এটার তুলনায় এটা 10⁹ গুণ বেশি সবল ছিল, তাহলে এখান থেকে এখানে আসতে হলে গুণ করতাম, এখান থেকে এখানে যাইতে হলে কী করব? ভাগ করব। কত দ্বারা? 10⁹ দ্বারা। আগে 10⁹ দ্বারা গুণ করতাম, এবার 10⁹ দ্বারা ভাগ করব, ভাগ করলে 10⁻11 পাবো। আর এদিক থেকে এদিকে আসার সময় 10² দ্বারা গুণ করতাম। এখন আমরা এদিক থেকে এদিকে যাওয়ার সময় 10² দ্বারা আমরা 10² দ্বারা ভাগ করব। তো 10² দ্বারা ভাগ করা মানে হচ্ছে 10⁻²। তারপর হচ্ছে আমাদের একইভাবে এখান থেকে এখানে যাওয়ার সময়, যেহেতু আগে 10⁹ দ্বারা গুণ করছিলাম, এবার 10⁹ দ্বারা ভাগ করলাম। এখান থেকে এখানে আসার সময় আগে 10⁻30 দ্বারা গুণ করছিলাম, এবার এদিক থেকে এদিকে যাওয়ার সময় 10⁻30 দ্বারা ভাগ করব। তাহলে আমরা দেখব, যদি আমরা মহাকর্ষ বলের সাপেক্ষে চিন্তা করি, মহাকর্ষ বল 1 হলে এটা হচ্ছে তার 10⁻30 গুণ, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের তুলনায় 10⁻39 গুণ, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের তুলনায় 10⁻41 গুণ। এবার যদি তুমি সবল নিউক্লিয় বলের সাপেক্ষে চিন্তা করো, এটা 1 হলে তাড়িৎচুম্বক বলটা হচ্ছে তার 10⁻2, তার তুলনায় 10⁻2 গুণ, এটার তুলনায় এটা হচ্ছে 10⁻11 গুণ, এটার তুলনায় এটা হচ্ছে 10⁻41 গুণ। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমাদের প্রথম ক্লাসে যে হালকা মিস্টেক হয়েছিল, সেই মিস্টেকটা ইনশাল্লাহ এখান থেকে আমাদের কভার হয়ে যাবে। বলো আমাদের এতটুকু কভার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা, কথাগুলো ক্লিয়ার কিনা। আমি ভুলে একটু আমরা উল্টা বলে ফেলছিলাম এদিক দিয়ে, এই উল্টা জিনিসটা আমি ঠিক করে দিলাম। তোমরা মনে করিও না বইতে ভুল আছে, ওই জায়গাটা বইতে ভুল নাই, আমার লেখার সময় একটু ভুল হয়ে গেছিলো। তো আমাদের আজকে যেভাবে লিখছি এভাবেই হবে। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা? হ্যাঁ, এই ডেটাগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আর তোমরা যারা গতদিন নোট করে ফেলছো, তারা জাস্ট কিচ্ছু করার দরকার নাই। তো আমি জাস্ট এটার জায়গায় এটা লিখছিলাম, এটার জায়গায় এটা লিখছিলাম, এই যে এটাকে কেটে এখানে বসাই দাও, এটাকে কেটে এখানে বসাই, নামটা চেঞ্জ করে দাও, জাস্ট নামটা চেঞ্জ করে দাও, তাহলে হয়ে যাবে। ওকে, যাক, সবাই বুঝতেছে। উমায়নে মিম আবার ভুলটা বলে দিতাম, সেটা হচ্ছে আমরা জাস্ট প্রথম ক্লাসে বলার সময় এই তাড়িৎচুম্বক বল এটার জায়গায় এটা তো এখানে হবে, আমরা এটাকে এখানে লিখে ফেলছিলাম। দুর্বল নিউক্লিয় বল এটা তো এখানে হবে, এটাকে আমাদের এটা তো এখানে হবে, আমরা এটাকে এখানে লিখছিলাম। মানে হচ্ছে এটাকে এখানে না লিখে এখানে লিখে ফেলছিলাম, এটাকে এখানে না লিখে এখানে লিখে ফেলছিলাম, মানে আমরা এই দুটো উল্টা করে ফেলছিলাম। তো জাস্ট তুমি খাতায় জাস্ট কেটে উল্টা করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা ওই তার রেসপেক্টে আমাদের এই যে ডাটাগুলো ঠিক ছিল, জাস্ট আমরা এখানে বলার সময় একটু উল্টা হয়ে গেছিলো। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার। ওকে, এবার তাহলে আমরা একটু সামনের দিকে আগার, এখান থেকে প্রচুর প্রশ্ন হয় এমসিকিউর ক্ষেত্রে। এখন আসে আমরা নিউটনের সূত্রগুলোকে অন্যভাবে অনুধাবন করব। নিউটনের সূত্রকে আমরা একটু অন্যভাবে অনুধাবন করব। আসো, আমাদের এখনকার মেইন কাজ হচ্ছে নিউটনের সূত্রটাকে অনুধাবন করা।
কাহিনী বুঝলাম না, ক্লাস শুরু করার আগে আমার গরম লাগা শুরু হয়ে গেছে। একটা কাজ করি, আমি হুডিটা খুলে নিই, আমার কিন্তু গরম গরম লাগতেছে। ক্লাস নিতে আসলে কেন গরম লাগে বুঝি না। তোমরা এক মিনিট না, আমাকে 20 সেকেন্ড টাইম দাও, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। ওকে, এবার আসি। তাহলে এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো করব। একটু খেয়াল করে দেখো, আমরা এখন নিউটনের সূত্র পড়ব। এখন আসো, একটু ভালো করে খেয়াল করি। আমরা নিউটনের সূত্র শিখছিলাম ভাইয়া, F = ma। নিউটনের সূত্র শিখছিলাম আমরা 9 10-এ, এটা F = ma। বাট ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এই সূত্রটা শিখব না। ইন্টারমিডিয়েটের সূত্রে হবে এরকম, সামেশন অফ F = ma। এর মানে হচ্ছে টোটাল যতগুলা বল কাজ করবে তাদের সমষ্টি সমান হচ্ছে ma। এই সামেশন অফ F মানে হচ্ছে, আমরা তো এমন না যে কোনো একটা বস্তুর উপর খালি একটা বলে কাজ করবে। এটার মিনিংটা আমি তোমাকে বুঝাই। দেখো, মনে করো আমাদের এখানে কোনো একটা বস্তু আছে, এই বস্তুর উপর এদিকে আমার F পরিমাণ বল কার্যকর আছে এবং এই বস্তুর ভর হচ্ছে m। এই বলের কারণে বস্তুর এই দিকে ত্বরণ হয় a। তাহলে আমাদের এটার জন্য ফর্মুলা হবে, ভাইয়া আমাদের ফর্মুলা হবে এরকম, ভাইয়া এখানে বল, এই বস্তুর উপর বল কাজ করে কত, f পরিমাণ বল কাজ করার কারণে m বরের বস্তুর মধ্যে এই পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারবো F = ma। এবার আমরা যদি বলি এরকম, ভাইয়া আমাদের এখানে যে বস্তুটা আছে, এই বস্তুর উপর এই দিকে আমাদের F1 পরিমাণ বল কাজ হয়, একজনে F1 বলে টানতেছে, এই বস্তুর ভর হচ্ছে m, এই বস্তুটা এইদিকে যাচ্ছে এই ত্বরণে, এবং ঠিক সেম বস্তুটাকে আরেকজন একই দিক থেকে F2 বলে ধাক্কা দিচ্ছে। তাহলে একজনে, খেয়াল করো, একজনে আমার F1 বলে টানতেছে, আরেকজনে F2 বলে ধাক্কা দিচ্ছে, দুইটাই সেম দিকে না, F1 যেদিকে F2ও সেম দিকে। এক কথায় এই F1টাও বস্তুটাকে এদিকে নিয়ে যায়, F2টাও বস্তুটাকে এদিকে নিয়ে যায়। তাহলে F1 যে পরিমাণ নিয়ে যাইতো, তো কোনো একজন বস্তুকে তুমি টেনে নিয়ে যাচ্ছ, পিছন থেকে যদি তোমাকে আরেকজনে ধাক্কা মারে ওই বস্তুটাকে, তোমার জন্য আরো ইজি হবে না, কারণ তুমি যেদিকে নিয়ে যাচ্ছ সে তোমাকে হেল্প করতেছে। আর আমরা জানি বল একটা ভেক্টর রাশি, আর দুইটি ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধির মান কোন ফলের সমান, একটু বলো তো। দুইটি ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধির মান কোন ফলের সমান, একটু বলো তো, কমেন্টে শুনি তোমাদের কমেন্টটা। দুইটি বল একই দিকে কাজ করলে লব্ধির মান কোন ফলের সমান? দুইটি ভেক্টর একই দিকে, F1 একটা ভেক্টর, বল মানে হচ্ছে ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি মানে হচ্ছে দিক বিবেচ্য। তাহলে F1 যে দিকে কাজ করে, F2 সেম দিকে কাজ করে। তাহলে আমাকে বলো, দুইটি ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধির মান কোন ফলের সমান? কোন ফল? আপেল ফল না কমলা ফল নাকি মাকাল ফল? না, সবাই বলতে যোগফল। ওকে, আমিও বলতেছি ভাই যোগফল। তাহলে আমরা বলতে পারি দুইটি ভেক্টর একই দিকে কাজ করলে, দেখো যখন তোমার একটা ছিল তখন তুমি লিখছিলে F = ma। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে যে বস্তুর মধ্যে এই পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়েছে, সেটা কার কারণে সৃষ্টি হয়েছে? F1 এর কারণে না, F2 এর কারণে না, দুইটার সম্মিলিত প্রয়োগের কারণে। এখন ফর্মুলা হয়ে যাবে সামেশন অফ F = ma। মানে বুঝতে পারতেছো, একাধিক বল যখন এট এ টাইম কাজ করবে তখন আমরা আর F লিখবো না, সামেশন অফ F লিখবো। সামেশন F মানে হচ্ছে বলের সমষ্টি বা লব্ধি। এবার আসো, তাহলে আমাদের এখানে লব্ধি, যেহেতু একটা F1 আর একটা F2, তাহলে আমরা এখানে লিখতে পারি F1 + F2 = ma। ওকে, এবার আমরা 3 নাম্বার কেসে যাই। 3 নাম্বার কেস আমাকে বলে কি, ভাইয়া আমাদের এখানে আবার আগের মতো এই যে কোনো একটা বস্তু আছে, এই বস্তুটাকে এদিকে F1 পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুর ভর m, এবং বস্তুর এই দিকে ত্বরণ হচ্ছে a। কোন দিকে ত্বরণ? ডান দিকে ত্বরণ। এবং আরেকজন লোক বস্তুটাকে আমার
এইদিকে F2 বলে টানতেছে। তাহলে আমার এখানে খেয়াল করে দেখো, তোমাকে আমি যেটা বললাম ভাইয়া, এখানে আমি তোমাকে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে একজন লোক বস্তুটাকে F1 বলে এইদিকে টানতেছে, আরেকজন লোক F2 বলে এইদিকে টানতেছে। বস্তুর বর m, এই যে এই বরাবর বস্তুর ত্বরণ হচ্ছে a। এখন আমাকে তোমরা বলো তো এখানে F1 বড় না F2 বড়? এখানে F1 বড় না F2 বড়? দেখি বলো কমেন্টে। F1 বড় না F2 বড়? F1 বড় না F2 বড়? এক্স্যাক্টলি F1। আর ভাই সিম্পল কথা, আমি তো তোমারে বলেই দিছি এই বস্তুটা এই দিকে এই ত্বরণে যাচ্ছে। তো আমরা জানি দুইটা বল যদি দুই দিকে কাজ করে তাদের মধ্যে অতি কোণ 180 ডিগ্রি, তাহলে লব্ধির মান কোন ফলের সমান? এই তোমরা বলো, দুইটা ভেক্টর বিপরীত দিয়ে কাজ করলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলে লব্ধির মান কোন ফলের সমান? কোন ফল? বিয়োগফল। লব্ধিটা কোন দিকে হয়? যেটা বড় তার দিকে। তো আমার বস্তুটা যদি এইদিকে ত্বরণ প্রাপ্ত হয় এর মানে বস্তুটা এইদিকে গতিশীল, না তো এইদিকে ত্বরণ হইতো না। ত্বরণ তো ভেক্টর রাশি, ত্বরণের দিক হচ্ছে এইদিকে, এর মানে বস্তুটা এদিকে যাচ্ছে। আর বস্তু এদিকে যাইলে F1টা নিশ্চয়ই বড়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম হচ্ছে F1 ইজ গ্রেটার দেন F2। তাহলে আমরা আবারও লিখবো ভাই, আমরা F ইকুয়ালস টু m এ লিখবো না, আমরা লিখবো হচ্ছে সামেশন অফ F ইকুয়ালস টু ma। আমরা লিখবো সামেশন অফ F ইকুয়ালস টু ma। এবার একটু খেয়াল করে দেখো, এই যে সামেশন অফ F, এই সামেশন অফ F মানে কি? লব্ধি। এখানে টোটাল বল কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে F2। তাহলে আমাদের দুইটা কোন দিকে আছে? বিপরীত দিকে আছে। কোন ফল? বিয়োগফল। তাহলে আমরা বলতে পারি হচ্ছে কার থেকে কাকে বিয়োগ করবো? বড়টা মাইনাস ছোটটা। তাহলে আমরা বলতে পারি F1 মাইনাস F2 ইকুয়ালস টু ma। তাহলে এই ক্ষেত্রে তোমাকে এটাই লিখতে হবে F1 মাইনাস F2 ইকুয়ালস টু ma। তাহলে খেয়াল করো, আমরা এখন থেকে পড়ব হচ্ছে সামেশন অফ F ইকুয়ালস টু ma। এর মানে এখানে বস্তু একটা বল শুধুমাত্র F বলের কারণে সে ত্বরিত হচ্ছে। এখানে বস্তু F1 এবং F2 এই দুইটা বলের কারণে ত্বরিত হচ্ছে। এখানে বস্তু F1 F2 দুইটা বলের কারণে ত্বরিত হচ্ছে। এর মানে তার ত্বরণ প্রাপ্ত হওয়ার জন্য যতগুলা বল লাগে প্রত্যেকটাই আমাকে কাউন্ট করতে হবে। প্রত্যেকটা কাউন্ট করলে তাদের লব্ধি বের করতে হবে। তাহলে আমরা এখানে ফর্মুলা পাইলাম F ইকুয়ালস টু ma, এখানে ফর্মুলা পাইলাম F1 প্লাস F2 ইকুয়ালস টু ma, এখানে ফর্মুলা পাইলাম F1 মাইনাস F2 ইকুয়ালস টু ma। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। বলো এই তিনটা কথা ক্লিয়ার কিনা? এই তিনটা কথা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? এই তিনটা কথা তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু বলো। এই তিনটা কথা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? এই তিনটা কথা তোমাদের কাছে ক্লিয়ার হলে আমরা একটু সামনের দিকে আগাই। আমি এবার তোমাকে আরেকটা দেখাই, এই তিনটা কথা আমাদের কাছে ক্লিয়ার কিনা? ওকে। একজনে বারবার জিজ্ঞেস করতেছে মাত্রা লেখার নিয়ম কি? মাত্রা অনেকভাবে লেখা যায়, মানে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পারবা। থার্ড ব্র্যাকেটের ভিতরে অনেক সময় মাত্রাটাও লেখা যায়। আবার তুমি রাশির ভিতরে মাত্রা লিখে রাশির ভিতরে রাশিটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখা তুমি মাত্রাটাকে বাইরেও লিখতে পারো, এটা কোনো ব্যাপার না। মানে এরকম তোমার মনে করো ব্যাগের মাত্রা, এই ব্যাগের মাত্রা সমান হচ্ছে LT ইনভার্স 1। হ্যাঁ, আবার অনেকে বলে, আর যদি আমরা যদি ওয়ার্ড বাই লিখি তখন এভাবে লিখি। আবার অনেক সময় বলি এই যে ব্যাগের মাত্রা ইকুয়ালস টু LT ইনভার্স 1। আবার এভাবে লেখা যায় ব্যাগের মাত্রা ইকুয়ালস টু হচ্ছে LT ইনভার্স 1। এভাবে আমরা থার্ড ব্র্যাকেট দিই। তো জিনিসটা হচ্ছে এটা ডিপেন্ড করে, মানে তুমি যেভাবে হচ্ছে লিখতে আর কোনো সমস্যা নেই। সাধারণত ইন জেনারেলি থার্ড ব্র্যাকেট আমাদেরকে মাত্রা মিন করে, থার্ড ব্র্যাকেট আমাদের মাত্রা মিন করে, তুমি যেভাবে দাও কোনো ব্যাপার না। এবার আসো আমরা এটা কাজ করি। আমরা কি কাজ করবো একটু খেয়াল করি, সবাই একটু ভালো করে খেয়াল করো। আমরা এখন কি কাজ করব? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভালো করে খেয়াল করি। এখন তোমার এখানে মনে করো আমি এখানে যে বস্তুটা দিলাম এই বস্তুর উপর ভালো করে খেয়াল করো, এই দিকে F1 পরিমাণ বল কাজ করতেছে এবং এই দিকে F2 পরিমাণ বল কাজ করতেছে এবং আরেকটা বল F3 সেটাও আমার এদিকে কাজ করতেছে, আরেকটা বল F3 এদিকে কাজ করতেছে। এই বস্তুটার ভর হচ্ছে m
এবং এই বস্তুটা এই বরাবর এই ত্বরণে গতিশীল। তাহলে এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, যেহেতু একাধিক বল, তাহলে আমরা এখানে নিশ্চয়ই আগের মতো লিখব সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। এখন তোমরা বলো যে সামেশন অফ এফ মানে কত? একটু আগে যেমন দেখছিলাম, একটার মধ্যে দেখছিলাম এফ ইকুয়ালস টু এম এ, আর এক জায়গায় দেখছিলাম F1 প্লাস F2, আর এক জায়গায় দেখছিলাম F1 মাইনাস F2। তাইলে এখানে কি হবে একটু বলো। এখানে তিনটা বল আমাদের চিত্রে যেভাবে দেওয়া আছে সেভাবে কাজ করতেছে। আচ্ছা, সাইফুল প্রশ্ন করতেছে সে লেট করছে, ক্লাস করতে পারবে কিনা? অবশ্যই পারবা। যেটুকু পড়াইছি সেগুলো তোমার এই যে ইন জেনারেল কনসেপ্ট, বাকিটা বুঝতে তোমার কোনো সমস্যা হবে না। ওকে, এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমরা কি লিখবো? সিম্পল কথা, আমার বস্তু কোন দিকে যাচ্ছে? ভাই বস্তু ডান দিকে যাচ্ছে, কারণ এই যে ত্বরণটা এই বরাবর হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারবো ডান দিকে কে কে কাজ করতেছে। ভাই আমরা এই যে চিত্রটা আপনি দেখতেছেন, এই চিত্রটাকে চাইলে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। কিভাবে? হুবহু সেম চিত্রটাকে আমরা এভাবে লিখতে পারি। এই যে বস্তু এই বরাবর, তার উপর F1 প্লাস F3 পরিমাণ বল কাজ করতেছে। বস্তুর ভর হচ্ছে m, এই ত্বরণে বস্তু এইদিকে গতিশীল, এই বরাবর আমার F2 বল কাজ করতেছে, এভাবে লেখা যায়। আশা করি কেন এটা বুঝছি। অর্থাৎ আমাদের তো এই দুইটা একই দিকে, তাহলে তাদের যোগফল, এই যোগফলটা হচ্ছে এটা। এবার হচ্ছে এটা আর এটা, এই যোগফল পুরোটাকে যদি একটা জিনিস ধরি, তাহলে এই F1 প্লাস F3 যেহেতু যোগফল আমাদের দুইটা একই দিকে কাজ করে, এদিকে কাজ করে, F2টা বিপরীত দিকে কাজ করে। এবার হচ্ছে যেহেতু সে ডান দিকে যাচ্ছে, লব্ধির মান হচ্ছে বিয়োগফলের সমান। তাহলে এই বড়টা হচ্ছে এটা, ছোটটা হচ্ছে এটা, বড়টা দিয়ে ছোটটা বিয়োগ করব। তাহলে আমরা বলতে পারি F1 প্লাস F3 মাইনাস F2 ইকুয়ালস টু MA। এটা হচ্ছে সূত্র। এবং এখানে দেখে বোঝা যাচ্ছে বস্তু কোন দিকে যাবে। এবার তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নটা কি? ভাই এরকম, এই যে কোনো একটা বস্তু, এই যে বস্তুটা, এই বস্তুটার উপর এই বরাবর F1 বল কার্যকর হয় এবং এই বরাবর আমার F2 বল কার্যকর হয়। এই যে মধ্যবর্তী কোণটা, এই কোণের মান মনে করো দেওয়া আছে আলফা। এবার তোমাকে প্রশ্ন করা হলো, এই বস্তুর ভর যদি m হয়, এবার তুমি আগের মতো দেখে বলতে পারবে না ত্বরণ কোন দিকে। এখান থেকে দেখে বলা যায়, কারণ সবগুলা ভেক্টর কিন্তু একই তলে কাজ করে, একই লাইন বরাবর কাজ করে। এখানে সবাই কিন্তু একই লাইন বরাবর কাজ করে না। যেই দুইটা ভেক্টর তারা কিন্তু একই বরাবর কাজ করে না। যেহেতু আমার একই বরাবর কাজ করে না, এবার আমাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। সেই ভিন্নভাবে চিন্তাটা কি? এবার তোমাকে বলা হবে, প্রশ্ন দেখো এখানে, এই প্রশ্ন দিয়ে তোমাকে বলা হবে লব্ধি বলের মান নির্ণয় করো। মান কত? লব্ধি বলের মান কত? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলা হলো ত্বরণ কত। 3 নম্বর প্রশ্ন বলা হলো লব্ধি বল ও ত্বরণের দিক কোন দিকে। লব্ধি বল যেদিকে ত্বরণিত সেম দিকে, লব্ধি বল বা ত্বরণের দিক কোন দিকে, এই প্রশ্ন 3টা করা হলো। আমরা এখানে এভাবে না দিয়ে 1 2 3 দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা 1 2 3 দিই, এটা হচ্ছে 1 2 3। এই 3টা প্রশ্ন তোমাদেরকে আমি করলাম, আমাদের এই 3টা প্রশ্ন করা হলো। এবার ভাই একটু খেয়াল করেন, সিম্পল কথা, আমরা বারবার একটা কথা বলছিলাম, ভাইয়া বল বলতে এখানে সামেশন অফ এফ বোঝায়। তাহলে আমাদের এখানে লব্ধি বলের মান কীভাবে হিসাব করব? সিম্পল ভাইয়া, এই সামেশন অফ এফ মানে হচ্ছে ওই যে F1 দেওয়া আছে, F2 দেওয়া আছে, ওই ভেক্টরে পড়ছিলাম সামান্তরিক সূত্র, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু আমাদের দুইটা ভেক্টরের লব্ধি বের করার জন্য সামান্তরিক সূত্র দিয়ে আমরা বের করি, আর এখানে তারা একই দিকে বা বিপরীত দিকে থাকার কারণে সামান্তরিক সূত্র থেকে আমরা পাইছিলাম একই দিকে থাকলে যোগফল, বিপরীত দিকে হলে বিয়োগফল। তখন আর সরাসরি সামান্তরিক সূত্র ইউজ করা লাগে না, আমরা মুখে বলে ফেলতে পারি। কিন্তু এক্ষেত্রে তোমাকে সামান্তরিক সূত্র ইউজ করতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos of alpha। এটা হচ্ছে সামেশন অফ এফ এর মান। এখন
লব্ধিটা কোন বরাবর? সিম্পল ভাইয়া, F1 F2 এর মাঝামাঝি কোনো একটা দিকে হবে আর কি, এইদিকে আমার F কাজ করে। এখন তাহলে আমাদের এখান থেকে তোমাকে বলছে লব্ধি বলের মান বের করো। সিম্পল, সামেশন অফ F লব্ধি বলের মান বের করে ফেলছি। তোমাকে বলছে ত্বরণ বের করো, তো আমরা তো জানি সামেশন অফ F ইকুয়াল টু হচ্ছে MA। তাহলে আমার ত্বরণের মান কত হবে? ত্বরণ A ইকুয়াল টু হবে ভাইয়া সামেশন অফ F ডিভাইডেড বাই M। এই সামেশন অফ F মান হচ্ছে এটা, আর M এর মান দেওয়া থাকবে, ত্বরণ বের হয়ে যাবে। এবার তোমাকে বলা হলো লব্ধি বল বা ত্বরণের দিক কোন দিকে। তাহলে দিক বললে আমরা জানি যে দুইটা ভেক্টরের লব্ধি বের করব, ওই দুইটা ভেক্টরের সাপেক্ষে বলতে হবে। তো তুমি কার সাপেক্ষে বলবা? যে কোনোটার সাপেক্ষে বলা যায়। মনে করো আমি F1 এর সাপেক্ষে বললাম থিটা, তাহলে আমি আনসারটা এভাবে লিখবো, লব্ধি F1 এর সাথে থিটা ডিগ্রি কোণে থাকে। তাহলে যেহেতু তুমি F1 এর সাথে থিটা দিচ্ছ, তাহলে আমরা ওই যে ভেক্টরের মধ্যে শর্টকাট নিয়ম শিখেছিলাম, সেটা হচ্ছে এরকম, ট্যান কি বের করব? থিটা বের করব। ট্যান থিটা ইকুয়ালস টু আমরা বলছিলাম ভাইয়া সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। আলফা মানে হচ্ছে ধর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণটাকে আমি আলফাই দিছি। এরপর হচ্ছে এই থিটাটা কার সাথে আছে? F1, নাই কার সাথে? F2। যার সাথে নাই তাকে আমরা এখানে বসাবো প্লাস অন্যটা। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে আমরা বলতে পারি সুতরাং থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স F2 সাইন আলফা ডিভাইডেড বাই F1 প্লাস F2 কজ আলফা। তুমি আনসার যদি এটা লিখো লব্ধি এত ডিগ্রি কোণে হবে না, লব্ধি F1 ভেক্টর বা প্রথম ভেক্টরের সাথে এত ডিগ্রি কোণে, এভাবে বলতে হবে। কারণ তুমি তো থিটাটা এটার সাথেও বের করতে পারো, এটার সাথেও বের করতে পারো। কার সাথে বের করবা? যার সাথে বের করবা সেটা তোমাকে বলে দিতে হবে, মাস্ট তোমাকে বলে দিতে হবে লব্ধিটা তুমি কার সাথে বের করতেছ, লব্ধিটা কার সাথে বের করতে হবে সেটা বলে দিতে হবে। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? অর্থাৎ একাধিক বল থাকলে আমরা এই কনসেপ্ট ব্যবহার করে আমরা ফর্মুলা করব। তাহলে যেটাকে আমরা এতদিন পড়তাম F ইকুয়ালস টু MA, দিস ইজ নট F ইকুয়ালস টু MA, দিস ইজ আওয়ার সামেশন অফ F ইকুয়ালস টু MA। এবং এখানে আমাদের সামেশন অফ F মান হচ্ছে যতগুলো বল থাকবে প্রত্যেকটার লব্ধি, তারা একই দিকে থাকলে যোগফল, বিপরীত দিকে থাকলে বিয়োগফল, অন্য কোনো অ্যাঙ্গেলে থাকলে সামান্তরিকের সূত্রের দিয়ে আমরা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে ফেলতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই। বলো এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, যেহেতু ক্লিয়ার তাহলে আমরা এটা ম্যাথ করতে পারি। যেহেতু ক্লিয়ার আমরা তাহলে চাইলে একটা ম্যাথ করতে পারি। আসো আমরা একটা ম্যাথ করি, যে আমাদের এই কনসেপ্ট দিয়ে আমরা একটা ম্যাথ করে ফেলি। এই কনসেপ্ট দিয়ে আমরা একটা ম্যাথ করে ফেলি, এই ম্যাথটা করলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, তো আমরা ম্যাথের প্রশ্নটা লিখি, তারপর আমরা ম্যাথটা সলভ করবো। আমি প্রশ্ন লিখি, গাছ থেকে 2 কেজি এর একটি নারিকেল গাছ থেকে 2 কেজি এর একটি নারিকেল 2 কেজি এর একটি নারিকেল 2 কেজি এর একটি নারিকেল বা নারকেল যেটাই বলো না কেন, সোজা নিচের দিকে পড়ছে, সোজা নিচের দিকে পড়ছে। এবার তোমাকে বলা হলো বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয়, বলা হলো বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয়, 8.6 নিউটন হয়, তাহলে নারকেলটির ত্বরণ কত? বলা হলো তাহলে নারকেলটির ত্বরণ কত? নারকেলটির ত্বরণ কত? আসলে আমরা সলিউশন করি। তাহলে তোমাকে বলা হলো ভাইয়া
একটা নারকেল গাছ আছে, এটা হচ্ছে আমার একটা নারকেল গাছ, এই যে আমাদের একটা নারকেল গাছ, আরও লম্বা দিই, নারকেল গাছ অনেক লম্বা হয়, আমরা লম্বা দিই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা নারকেল গাছ। হ্যাঁ, এই নারকেল গাছ, কী গাছের মতো হচ্ছে আমি জানি না, তো ধরে নাও এটা নারকেল গাছ, কারণ আমরা সবসময় একটা কথাই বলি, ইমাজিনেশন ইজ দ্য বেস্ট সলিউশন, উই নিড টু সে দ্যাট দিস ইজ এ নারকেল গাছ। ওকে, এটা নারকেল গাছ। তো নারকেল গাছে অনেকগুলো নারকেল ধরছে, এখানে আমাদের একটা নারকেল আছে, ধরে নাও এটা হচ্ছে আমার একটা নারকেল, এটা হচ্ছে আমাদের একটা নারকেল। তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নারকেলটা, এই যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নারকেলটা, এই যে এটা। হ্যাঁ, আমরা এই নারকেলটা পড়বে, এখান থেকে আমরা নারকেলের জুস খাবো, নারকেলের শ্বাস খাবো, এরপর আমরা নিঃশ্বাস নেব। বলা হলো গাছ থেকে 2 কেজি এর একটি নারকেল, তাহলে আমাদের এই যে নারকেলটা, এই নারকেলের যে মাস m ইকুয়ালস হচ্ছে 2 কেজি। 2 কেজি এর একটা নারকেল সোজা নিচের দিকে পড়তেছে, তাহলে এই নারকেলটা কিন্তু সোজা নিচের দিকে পড়তেছে। এবার বলা হলো বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয়, তাহলে বাতাসের যে বাধা, বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয়, বাতাসের বাধাটাকে মনে করো আমি ছোট হাতের অ্যাপ দ্বারা প্রকাশ করলাম, সেটা হচ্ছে 8.6 নিউটন হয়, তাহলে নারকেলটির ত্বরণ কত? তো উই নিড টু ক্যালকুলেট অ্যাক্সিলারেশন অফ দ্য কোকোনাট অর নারকেল। তাহলে নারকেলের ত্বরণ কত? এখন তোমরা আমাকে একটু আনসার দাও, এই যে নারকেলটা যদি এখান থেকে পড়ে যায়, এই যে নারকেলটা সে যদি এখান থেকে পড়ে যায়, এই নারকেলের ক্ষেত্রে তোমরা একটু আমাকে একটু বলো তো, এই নারকেলটা যদি পড়ে যায় তাহলে এই নারকেলের উপর কয়টা বল কাজ করে? এই নারকেলের উপর কয়টা বল কাজ করে একটু আমাকে বলো তো, কমেন্টে একটু বলো, এই নারকেলের উপর কয়টা বল কাজ করে? এই নারকেলের উপর কয়টা বল কাজ করে আমাকে একটু বলো। অনেকে বলতে এটা খেজুর গাছ, হোয়াট এভার, তুমি ধরে নাও না এটা নারকেল গাছ। দুইটা, তাহলে আমাদের এই যে নারকেল স্পেসিফিক যদি আমরা এটা নারকেল নিই, তাহলে এই নারকেলের উপর কিন্তু আমাদের 2টা বল কাজ করে, এই নারকেলের উপর আমাদের 2টা বল কাজ করে। হ্যাঁ, আমাদের নারকেলের উপর 2টা বল কাজ করে, এই যেটা হচ্ছে আমার সেই কোকোনাট নারকেল, একটা হচ্ছে তার ওজন নিচের দিকে কাজ করে, তার ওজন হচ্ছে W=mg, এটা নিচের দিকে কাজ করে। আর বাতাসের বাধা মানে কি? বাধা সবসময় গতির বিপরীতে, তুমি এদিকে যাচ্ছ, বাতাসের মধ্য দিয়ে বাতাসের বাধাটা বিপরীত দিয়ে কাজ করতেছে, তাহলে বাতাসের বাধা যেটা সেটা আমার উপর দিয়ে কাজ করে, তাহলে আমাদের বাতাসের বাধাটা F উপর দিয়ে কাজ করতেছে। এখন বুঝতে পারছো যে এই দুইটার মধ্যে কে বড়? অবশ্যই ভাইয়া mg বড়। mg যদি বড় না হইতো নারকেল তো নিচের দিকে পড়তো না, উপর দিকে উঠে যেত না। তাহলে আমাদের বাতাসের বাধা যেহেতু আমাদের F, এটা উপরের দিকে, নারকেল যাচ্ছে নিচের দিকে, নারকেলের ওজন নিচের দিকে কাজ করতেছে, এই ওজনটা F থেকে বেশি, এই mgটা F থেকে বেশি। F থেকে যদি বেশি না হইতো তাহলে কিন্তু নারকেলটা আমার নিচের দিকে ত্বরিত হইতো না, নারকেল কোনো ত্বরণ থাকতো না। তাহলে আমরা ধরে নিলাম নারকেল নিচের দিকে এই ত্বরণে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সামেশন অফ F ইকুয়ালস টু হচ্ছে ma। তাহলে এখানে F মানে কি? এখানে F মানে হচ্ছে আমাদের mg মাইনাস F ইকুয়ালস টু হচ্ছে ma। তাহলে এখান থেকে এই সমান আমরা বলতে পারি, এখান থেকে এই সমান বলা যায় mg মাইনাস F ডিভাইডেড বাই m। m এর মান হচ্ছে কত? 2 কেজি, 2 ইন্টু 9.8 মাইনাস F মানে হচ্ছে কত নিউটন? 8.6 নিউটন ডিভাইড বাই m এর মান হচ্ছে 2। তাহলে 2 ইন্টু 9.8, এটাকে ক্যালকুলেশন করলে হয় 9 দুগুণ 18, 19, 19.6, 19.6 মাইনাস 8.6 না, ডিভাইড বাই 2। তো আমাদের উপরে তাহলে 6 চলে যাবে, আর 19 থেকে 8 গেলে 11 বাই 2, এর মান হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার নারকেল গাছের ম্যাথ। বলো আমরা বুঝছি কিনা, এটা আমাদের সবার ক্লিয়ার কিনা?
ওকে, যেহেতু ক্লিয়ার তাহলে আমরা এবার আরেকটা ম্যাথ করি। হ্যাঁ, এটা যেহেতু আমাদের ক্লিয়ার, আমরা এবার আরেকটা ম্যাথ করি। ওকে, তাহলে আমাদের আরেকটা ম্যাথের প্রশ্ন হলো 10 নিউটনের একটি বল 2 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর বলা হলো 10 নিউটনের একটি বল 2 কেজি ভর বিশিষ্ট 2 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। 10 নিউটনের একটি বল 2 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। যদি 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, বলা হলো যদি 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তবে প্রথম 8 সেকেন্ডে বস্তু কত দূর যাবে? তবে প্রথম 8 সেকেন্ডে বস্তু কত দূর যাবে? এটা হচ্ছে তোমাকে প্রশ্ন করা হলো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি ভাইয়া F হচ্ছে আমাদের ma, এবং আমরা জানি m মানে হচ্ছে আমাদের ভর, আর আমরা নিউটনের কনসেপ্ট অনুযায়ী জানি এই ভর একটা হচ্ছে ধ্রুব রাশি। এই ভর যে জিনিসটা ভর হচ্ছে একটা ধ্রুব রাশি, এবং আমাদের ভর কখনো পরিবর্তন হয় না। যদিও আইনস্টাইনিয়ান ফিজিক্সে ভরটা পরিবর্তন হতে পারে, বাট আমরা নিউটনিয়ান ফিজিক্স যেহেতু পড়তেছি এখানে ভর ধ্রুব রাশি, তাহলে ভর আমাদের পরিবর্তন হতে পারে না। এই ভরটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং নিউটনের মতে এই ভর মানে হচ্ছে কোন একটা বস্তুর মধ্যে কি পরিমাণ পদার্থ আছে বা কণা আছে তার উপর ডিপেন্ড করে। তাহলে কোন একটা বস্তুর মধ্যে নির্দিষ্ট পরিমাণ পদার্থ আছে, যার কারণে তার ভরটা হচ্ছে ধ্রুবক। এখন এই ভর m, দিস ক্যান নট বি ইকুয়াল টু 0। মাসটা আমাদের 0 হইতে পারে না, ভর কখনো 0 হইতে পারে না। তাহলে আমরা যদি বলি ভাইয়া কোন একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করতেছি না, দ্যাট মিনস F ইকুয়ালস টু 0। আমি বলতেছি আমি কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছি না, কেন রে ভাই? বস্তু আমার এখানে বসে আছে, হুদেই তাকে ধাক্কা দেওয়ার আমার কি দরকার? এত কিলকিবাজি তো আমার কাছে নাই। আমি হচ্ছে সর্বশান্ত একটা ছেলে, আমি ধাক্কাধাক্কিতে আমি নাই। তাহলে আমি এই বস্তুকে বল প্রয়োগ করতেছি না। তাহলে যদি আমি বল প্রয়োগ না করি, F এর মান যদি 0 হয়, তাহলে ma এর মান কি? ma এর মানও তো 0, কারণ আমরা জানি F ইকুয়ালস টু ma। F এর মান 0 বসালে ma ইকুয়ালস টু 0। এখন কোন একটা ইকুয়েশন যদি আমাদের 0 হয়, তাহলে আমরা কি বলি? একটা ইকুয়েশন তোমরা যদি মনে করো, তোমরা এগুলো ম্যাথমেটিক্স দিয়ে বুঝলে একটু ভালোভাবে বুঝো, x - 2 × x - 3 = 0। তখন তুমি কি লেখো? হয় x - 2 = 0 অথবা x - 3 = 0, এবং তুমি এখান থেকে পাচ্ছ x = 2, এখান থেকে পাচ্ছ x = 3। কেন হয় অথবা লেখো? কারণ ভাইয়া এই দুইটা জিনিসের গুণফল 0 হওয়া সম্ভব 3 উপায়ে। কয় উপায়ে? 3 উপায়ে। যদি কোনো কারণে এটা 0 হয় তাহলে পুরোটাই 0। যদি কোনো কারণে এটা 0 হয় পুরোটাই 0, আর দুইটা 0 হলে তো কথাই নেই, দুইটা 0 হলেও পুরোটাই 0। এখন আমার কথা হচ্ছে এট এ টাইম দুইটা 0 হওয়া সম্ভব কিনা সেটা তো আমি জানি না, আর সম্ভব হইলে হবে আমার কি? যেমন ফর এক্সাম্পল তুমি এখানে x এর মান তুমি এই যে 2 বসাও না, x এর মান 2 বসালে দেখো এটা 0, এটা কিন্তু 0 না। বাট তুমি যদি বলতো x - 2 × x - 2 = 0, তখন কিন্তু এট এ টাইম দুইটা 0 হয়, এবং তুমি ক্যালকুলেশন করে দেখো আনসার একটাই পাবা। সো ওই কারণে আমরা বলি দুইটা জিনিস আমার এখানে হয় যে কোনো একটা 0 হবে, হয় এটা 0 অথবা এটা 0। কোনটা 0 আমি জানি না,
হয় এটা জিরো অথবা এটা জিরো, যে কোনো একটা জিরো হলে আমার কাজ শেষ। ওই কারণে আমরা ম্যাথমেটিক্স করার সময় বলি হয় এটা ইকুয়ালস টু জিরো অথবা এটা ইকুয়ালস টু জিরো, কারণ এটা তো গুণ আকারে আছে, দুইটা জিনিস গুণ আকারে থাকলে যে কোনো একটা জিরো হলে আনসারটা জিরো হয়। ওই কারণে আমরা লিখি হয় এটা জিরো অথবা এটা জিরো, ওই কারণে আনসার লিখি 2 আর 3। কেন? কারণ 2 যদি হয় তাও জিরো, 3 যদি হয় তাও জিরো। একইভাবে এখানে আমরা এখানে লিখতে পারবো হয় m ইকুয়ালস টু জিরো অথবা a ইকুয়ালস টু জিরো। এখন আমি যে বলতেছি m ইকুয়ালস টু জিরো, এটা তো অসম্ভব ব্যাপারে ভাই, এটা অসম্ভব। প্রত্যেকটা বস্তুর মধ্যে কিছু না কিছু ভর আছে, কণা আছে, যেটা যতই কম হোক আছে তো আছে। তাহলে আমরা m ইকুয়ালস টু যদি জিরো না হয় তাহলে কে জিরো, অ্যাক্সিলারেশন বা ত্বরণ শূন্য। তাহলে আমরা একটা কথা বলতে পারি, কোনো একটা বস্তুর উপর যদি আমরা কোনো বল প্রয়োগ না করি, কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ না করি, F ইকুয়ালস টু যদি জিরো হয়, সাথে সাথে আমি বলতে পারবো তার ত্বরণ শূন্য। কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে না, বল প্রয়োগ হচ্ছে না, বল প্রয়োগ হচ্ছে না, এর মানে তার ত্বরণ শূন্য। ত্বরণ যদি শূন্য হয়, আমরা ত্বরণের ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি ভাই? ত্বরণ A ইকুয়ালস টু হচ্ছে B মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এবার ত্বরণ যদি শূন্য হয়, শূন্য ইকুয়ালস টু হচ্ছে B মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো B মাইনাস ইউ ইকুয়ালস টু জিরো, এখান থেকে বলতে পারবো B ইকুয়ালস টু ইউ। এর মানে আদিবেগ এবং শেষ বেগ সমান। আদিবেগ এবং শেষ বেগ সমান মানে কি? এর আদিবেগ এবং শেষ বেগের মধ্যে কোনো বৈষম্য নাই, এর মানে বস্তুটা তার গতিপথে তার বেগের পরিবর্তন করে নাই, এর মানে বস্তু আমাদের সমবেগে যায়। কোন বেগে? সমবেগে যায়। ওই কারণে আমরা বলি কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছি না, এর মানে তার ত্বরণের মান শূন্য। আর ত্বরণের মান শূন্য মানে হচ্ছে বস্তু কোন বেগ প্রাপ্ত হয়? সমবেগ প্রাপ্ত হয়, সমবেগে যায়। ওই কারণে আমাদেরকে যদি এখন বলা হয় কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে না, আমি সাথে সাথে বলে নিব বস্তু সমবেগে যায়। তাহলে বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তার ত্বরণ থাকবে। বলের কাজ কি? বলের কাজ হচ্ছে কোনো একটা বস্তুকে ত্বরিত করা, ত্বরিত করা, ত্বরিত করা। বলের মান থাকলে ত্বরণের মান থাকবে, বলের মান নেই ত্বরণের মান নেই। এক কথায় যখনই বলের মান শূন্য হবে, কোনো বল প্রযুক্ত হবে না, তখনই আমি ধরে নিব বস্তুর ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য মানে বস্তু সমবেগে যায়। এক কথায় কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর বেগের পরিবর্তন হবে, ত্বরণ থাকবে। বল প্রয়োগ না করলে বস্তু সবসময় সমবেগে চলবে। আমরা তো শুরুতেই বলছিলাম, বলের ডেফিনেশনে আমরা এটা বলছিলাম, কোন একটা বস্তুর উপর যেটা প্রয়োগ করলে তার পরিবর্তনটা হচ্ছে। তো আমার কথা হচ্ছে, তুমি যদি বলটাই না দাও, যে পরিবর্তন করে তারাই যদি না দাও, তাহলে তো পরিবর্তন হওয়ার চান্স নাই না। এবং আমরা শুরু থেকে যা পড়তেছি আজকেও তা দেখতেছি, বল যদি জিরো হয় বস্তু সমবেগে চলে। বলো কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? এই কথা ক্লিয়ার কিনা, একদম পকপকা কিনা, একটু বলো। কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা? ওকে, যদি ফকফকা হয় এবার আমরা ম্যাথ করতে যাই। আমরা এটা হচ্ছে ম্যাথ করার জন্য আমরা ইনিশিয়াল বেসিকটা নিয়ে নিলাম। এর মানে বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ থাকবে, মানে বেগের পরিবর্তন হবে। বস্তুর উপর বল প্রয়োগ না করলে বস্তুর কোনো ত্বরণ থাকবে না, এর মানে বস্তু সমবেগে চলবে। তাহলে যখন সমবেগে চলবে তখন সমবেগের ফর্মুলা, যখন আমাদের সমবেগে চলবে না তখন হচ্ছে আমাদের অসমবেগের ফর্মুলা। এবার আসো আমরা করি। বলা হলো 10 নিউটনের একটি বল 2 কেজি বর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। ভাই আমার এখানে ফিজিক্সের কাজ হচ্ছে মানুষকে শুধু শুধু গুতানো। তো আমার এই বস্তুটি স্থির আছে, কেন রে ভাই? তোর কেন দরকার তার উপর বল প্রয়োগ করার? কিচ্ছু করার নাই, করতেই হবে। তাহলে আমাদের এই বস্তুর উপর আমাদের বল প্রয়োগ করতেছে কত নিউটন? 10 নিউটন। দ্যাট মিনস F ইকুয়ালস টু হচ্ছে 10 নিউটন। এটি স্থির বস্তু, স্থির বস্তুর উপর, এবং ওই স্থির বস্তু যেটা, এই বস্তুর ভর M ইকুয়ালস টু হচ্ছে 2 কেজি, 2 কেজি। ওকে, ভালো কথা। বলা হলো 10 নিউটনের একটি বল, 10 নিউটন এর একটি বল 2 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। ওকে, করলো, ভালো কথা। যেহেতু বল প্রয়োগ করে, আমরা জানি কি বল প্রয়োগ করলে বস্তু কি হয়? ত্বরণ প্রাপ্ত হয়। এর মানে হচ্ছে বুঝতে পারছো স্থির বস্তুটা গতিশীল হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এই স্থির বস্তুটা গতিশীল হয়ে এদিকে চলা শুরু করলো, ভালো কথা। এবার বলা হলো যদি 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, এর মানে এই যে বল প্রয়োগ করলাম, কতক্ষণ পর্যন্ত প্রয়োগ করলাম? 4 সেকেন্ড পর্যন্ত। তাহলে আমরা বল প্রয়োগ করতে করতে তাকে এখানে নিয়ে গেলাম, ধরে নিলাম এখান থেকে এখানে আসতে, মানে এতটুকু পর্যন্ত সে কত সেকেন্ড প্রাপ্ত হলো? 4 সেকেন্ড। এই 4 সেকেন্ড পর্যন্ত আমার কি বল আছে কি নাই? অবশ্যই আছে। এবং সেই বলটা হচ্ছে আমার একটা সুষম বল। সুষম বল না হলে আমরা এটা করতে পারবো না, তখন আমাকে ক্যালকুলাসের হেল্প নিতে হবে। তো আমাদের বল হচ্ছে 10 নিউটন। এই সুষম বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। ওকে, ভালো কথা। এখন বললো যখনই 4 সেকেন্ড হয়ে গেছে,
এই মুহূর্তে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছে, এর মানে F ইকুয়াল টু 0 হয়ে গেছে। এর মানে আমরা একটা বস্তুকে ধাক্কা দিতেই আসি, হঠাৎ করে ধাক্কা দেওয়াটা বন্ধ করে দিয়েছি, এর মানে কি বস্তু স্থির হয়ে যাবে? সায়েন্স বলে, আমরা তো পারিপার্শ্বিক ঝামেলাগুলো চিন্তা করতেছি না। সো সায়েন্সের মতে যেহেতু তুমি এখানে এসে কোনো বল প্রয়োগ করতেছ না, তাহলে ওই পয়েন্টে থেকে বস্তু আর ত্বরিত হবে না, সে সমবেগে চলবে। এখন সমবেগ কোনটা? সিম্পল হিসাব, তুমি যে মুহূর্তে তাকে আর বল দিচ্ছ না, ওই মুহূর্তে তার ব্যাগ যেটা ছিল সেই ব্যাগ। যেমন এটা স্থির বস্তু ছিল, তুমি তার উপর কোনো বল দিচ্ছ না, সে অলওয়েজ স্থির থাকবে। বাট এই পয়েন্ট থেকে 4 সেকেন্ডে তো সে আর স্থির নাই, এই পয়েন্টে এসে সে একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে এবং ওই ব্যাগ নিয়ে সমবেগে সে সামনের দিকে আগাইতে থাকবে। তাহলে এবং এই যে পরবর্তী 4 সেকেন্ড, এই 4 সেকেন্ড সে সমবেগে যাবে। কোন বেগে যাবে? সমবেগে। এবং যে ব্যাগটা, সেই ব্যাগটা হবে AB। এক সেকেন্ড। ওকে, তাহলে আমরা যেটা দেখতেছি, আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখি, আমাদের পরবর্তী যে 4 সেকেন্ড, এই 4 সেকেন্ডে কিন্তু আমরা আর কোনো বল প্রয়োগ করতেছি না। তাহলে সিম্পল হিসাব হচ্ছে আমাদের বস্তুর উপর যেহেতু আমরা কোনো বল প্রয়োগ করতেছি না, বস্তু কোন ব্যাগে যাবে? সমবেগে। ওই ব্যাগটা কোন ব্যাগ? যে মুহূর্তে আমি আর বল প্রয়োগ করতেছি না, ঠিক ওই মুহূর্তে তার ব্যাগ যেটা ছিল সেই ব্যাগ নিয়ে সে সামনের দিকে আগাইতে থাকবে। এবার তাহলে তুমি সিম্পল চিন্তা করে দেখো, তাহলে আমার কাজ কি? আমার কাজ, আমাকে বলা হলো তবে প্রথম 8 সেকেন্ডে বস্তু কত দূর যাবে। প্রথম 8 সেকেন্ড মানে কি? এই প্রথম থেকে 8 সেকেন্ড, এই প্রথম থেকে 8 সেকেন্ড। তো একটু খেয়াল করো, প্রথম থেকে 8 সেকেন্ডের মধ্যে প্রথম 4 সেকেন্ড কিন্তু সে আমাদের তার উপর একটা বল প্রয়োগ করা হয়েছিল, কিন্তু পরবর্তী 8 সেকেন্ড তার উপর কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। তাহলে তুমি খেয়াল করে দেখো, এই 8 আমাদের 8 সেকেন্ডের পরে আমি আর প্রথম 4 সেকেন্ডের পরে আর বল প্রয়োগ করতেছি না। তাহলে এই পুরা 8 সেকেন্ডটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। প্রথম 4 সেকেন্ড তোমাকে আলাদা করতে হবে, পরবর্তী 4 সেকেন্ড আলাদা করতে হবে। দেখো যেহেতু সিচুয়েশন আলাদা, সূত্রও আলাদা, তাহলে তোমাকে ক্যালকুলেশনটা আলাদা করতে হবে। তাহলে প্রথম 4 সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তোমাকে বলা হবে বস্তু কত দূর যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে ভাই, আমরা প্রথম যে 4 সেকেন্ড, এই প্রথম 4 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব বের করব। এই অতিক্রান্ত দূরত্ব প্রথম 4 সেকেন্ডে যেটা, তাকে নাম দিলাম হচ্ছে S1, এবং পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাকে আমরা নাম দিলাম হচ্ছে S2। তাহলে আমার টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 প্লাস S2। এটা হচ্ছে টোটাল 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। টোটাল 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 4 সেকেন্ড, পরের 4 সেকেন্ড। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো তো ভাই, আমরা যদি এতটুকু করতে পারি, এখন আমার কাজ হচ্ছে প্রথমটা আর সেকেন্ডটা আলাদা আলাদা করা। তো প্রথমটাতে কিন্তু একটা সুষম বল আছে, সুষম বল আছে মানে একটা ত্বরণ আছে। একটু খেয়াল করে দেখো, এখানে অলরেডি তোমাকে বস্তুর ভর দেওয়া আছে, আবার বলের মানও দেওয়া আছে 10 নিউটন। তাহলে আমরা এখান থেকে অলরেডি F ইকুয়ালস টু ma ফর্মুলা, যেহেতু এখানে বল একটা হলে ফর্মুলা হচ্ছে F ইকুয়ালস টু ma। এখান থেকে বলা যায় ত্বরণ A ইকুয়ালস টু হচ্ছে F ডিভাইডেড বাই m। F এর মান হচ্ছে 10 নিউটন, m এর মান হচ্ছে 2, এর মানে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার এই ত্বরণে যায়। তাহলে প্রথম 4 সেকেন্ডে বস্তুর ত্বরণ আমরা পেয়ে গেছি হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দেখো বস্তুর আদিবেগ তুমি ইউ জানো, আদিবেগ ইউ হচ্ছে 0, তোমাকে বের করতে হবে s, এবং সময়টা হচ্ছে 4 সেকেন্ড, তুমি এটাও জানো t1 ইকুয়ালস টু হচ্ছে 4 সেকেন্ড। তো এটা তো সিম্পল ফর্মুলা রে ভাই, আমরা জাস্ট যেটা করব, আমরা জানি হচ্ছে s1 ইকুয়ালস টু হচ্ছে ut1 প্লাস হাফ a t1 স্কোয়ার। শেষ। বা তুমি ত্বরণ এটাকে এ দিতে পারো, a1 দিতে পারো, হোয়াট এভার, নো প্রবলেম। তাহলে আমরা s1 ইকুয়ালস টু এটা হয়ে যাবে 0 প্লাস হাফ ইন্টু a এর মান হচ্ছে 5, t হচ্ছে 4 সেকেন্ড, 4 4 16, 4 স্কোয়ার, সরি হ্যাঁ 4 স্কোয়ার, 4 4 16। তাহলে 16কে 2 দ্বারা ভাগ করলে 8, 5 8 40, এর মানে s1 এর মান হচ্ছে 40 মিটার। তাহলে দেখো আমাদের 40 মিটার বের করা শেষ। এখন আমার কথা হচ্ছে সেকেন্ড যেটা বের করবা তুমি, s1 তোমার বের করা হয়ে গেছে, এই s2 বের করার জন্য ফর্মুলা এটাই ভাই, আমরা s2 ইকুয়ালস টু আমরা জানি bt, t এর মান bt2, t2 এর মান 4 সেকেন্ড সেটাও আমরা জানি। এই যে t2, এই t2 4 সেকেন্ড এটাও আমরা জানি, কিন্তু b এর মান জানি না। এই b কোন b? যখন আমরা বল প্রয়োগ করা অফ করে দিলাম, ওই মুহূর্তে যে ব্যাগ ছিল সেই সমবেগ নিয়ে যাবে। তাহলে আমার এই পয়েন্টে ব্যাগটা জানতে হবে, আর এই পয়েন্টে ব্যাগটা মানে হচ্ছে প্রথম 4 সেকেন্ড চিন্তা করলে তার শেষ ব্যাগ। তাহলে আমরা ওই শেষ ব্যাগ বের করতে পারি b ইকুয়ালস টু u প্লাস at। তাহলে আমরা এখান থেকে বলতে পারি শেষ বেগ b ইকুয়ালস টু আদি বেগ 0 প্লাস ত্বরণ a ইকুয়ালস টু কত? a ইকুয়ালস টু হচ্ছে 5, সময় হচ্ছে 4 সেকেন্ড, 4 5 20, এর মানে 20 মিটার পার সেকেন্ড।
এই 20 মিটার পার সেকেন্ড হচ্ছে এই পয়েন্টে বেগ, এবং এই সমবেগ নিয়ে সে সামনের দিকে যাবে। তাহলে আমরা বলতে পারি s2 ইকুয়াল টু হচ্ছে bt2। তাহলে আমাদের b এর মান হচ্ছে 20 আর t2 এর মান হচ্ছে কত 4, চলে 4 দুগুণ 8, এর মান হচ্ছে 80 মিটার। তাহলে এই যে 80 মিটার হচ্ছে এটা s2 এর মান। তাহলে খেয়াল করো s1 এর মান 40 মিটার, s2 এর মান 80 মিটার। তোমাকে বলছে প্রথম 8 সেকেন্ডে কত দূর যাবে, তাহলে প্রথম 8 সেকেন্ডে 40 প্লাস 80 মান হচ্ছে টোটাল 120। সো s ইকুয়াল টু হচ্ছে আমাদের 40 প্লাস 80 মান হচ্ছে 120 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার। এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা? এই ম্যাথের ভিতরে অনেক বেসিক ছিল। এবার আসো 2018 সালের সিকিউ, 2018 সালের এটা সিকিউ করবো আমরা। এটা হচ্ছে 2018 সালে আসছিল। ওকে, এটা হচ্ছে 2018 সালে আসছিল বোর্ড প্রশ্ন। ওটা হচ্ছে অভিন্ন প্রশ্ন। 2018 সালে কিন্তু অভিন্ন প্রশ্ন হয়েছিল, মানে হচ্ছে টোটাল 4টা বোর্ড মিলিয়ে সেম প্রশ্ন হয়েছে। মানে এখানে ঢাকা বোর্ড, সিটাং বোর্ড আলাদা কোনো বোর্ড নাই, একবার সবার জন্য সেম প্রশ্ন হয়েছিল 2018 সালে। ওইখানে তুমি বিভিন্ন গাইড বই বা টেস্ট পেপারে তুমি দেখলে দেখবা 2018 সালে এটা লেখা আছে সকল বোর্ড, মানে হচ্ছে সকল বোর্ড। তো আমরা এই 2018 সালের সৃজনশীলটা একটু দেখি। 2018 সালে এই সৃজনশীল থেকে আসছে, এখান থেকে মানে আজকের কনসেপ্ট থেকেই 2018 সালের সৃজনশীল আসছিল। তো আমরা দেখি 2018 সালে যে সৃজনশীলটা আমাদের আসছে, সেই সৃজনশীলটা আমরা এখন একটু করাই ফেলি। তো আমি দেখি, এটা হচ্ছে আমাদের সকল বোর্ড 2018, সব আবার তুমি সকলের বউ মনে করিও না, এটা হচ্ছে সকল বোর্ড। তাহলে আমাদের বলা হলো m ইকুয়ালস টু 10 কেজি ভরের, প্রশ্নটা আমি একটু লিখি, m ইকুয়ালস টু 10 কেজি ভরের একটি বস্তুর উপর, এত কেজি ভরের একটি বস্তুর উপর একই সময়ে 3টি বল ক্রিয়া করছে। একই সময়ে 3টি বল ক্রিয়া করছে। একই সময়ে 3টি বল ক্রিয়া করছে, যা 1 নং চিত্রে দেখানো হলো। যা 1 নং চিত্রে দেখানো হলো। এবার আসো আমাদের 1 নং চিত্রটা। এটা হচ্ছে আমাদের 1 নং চিত্র। একটা বস্তু আছে, এখানে m দিয়েছে, এদিকে কি লিখতে দেখতেছি না, হ্যাঁ এদিকে পূর্ব 8 নিউটন, এদিকে লেখা আছে উ মানে হচ্ছে উত্তর দিকে 8 নিউটন আছে, 8 নিউটন। এদিকে লেখা আছে 2 নিউটন, এদিকে লেখা আছে 2 নিউটন। হ্যাঁ, এটা হচ্ছে চিত্র 1। উদ্দীপক অনুযায়ী, উদ্দীপকে আরেকটা চিত্র আছে, উদ্দীপকের টোটাল 2টা চিত্র। আরেকটা চিত্র হচ্ছে এটা হচ্ছে মানে হচ্ছে পূর্ব, মানে ফু দিলে সবসময় ফু দেওয়া হয় না, এটা হচ্ছে পূর্ব। এরপর হচ্ছে এদিকে হচ্ছে উ মানে উত্তর, আর এদিকে ত্বরণ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন পূর্ব দিক অ্যান্ড অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু 36.87 ডিগ্রি, and mass is equals to m
আর এদিকে দেওয়া আছে এই যে আমাদের এটা হচ্ছে চিত্র 2। এটা হচ্ছে উদ্দীপক। এবার আসো কি বললো, সৃজনশীলের 3 নম্বরে বলা হলো 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বলের মান কত। 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বলের মান কত। নিট বলের মান কত 4 নম্বর পরে লিখতেছি, আগে এটা সলভ করে নিই, না জায়গা হবে না, তো আমরা ডাইরেক্ট সলিউশন করে ফেলবো 3 নম্বরের। তো 3 নম্বরে তোমাকে কি বলা হলো, 3 নম্বর প্রশ্নে বলা হলো 1 নং চিত্রের বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বলের মান কত। আসো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের 1 নং চিত্র। 1 নং চিত্রে ক্রিয়াশীল বস্তুটির উপর নিট বল মানে বুঝো তো লব্ধি বল আর নিট মানে হচ্ছে আমাদের টোটাল। হ্যাঁ, তো আমাদের নিট বল বা লব্ধি বল বললো, টোটাল লব্ধি বলটা কত। তো এখন তুমি সিম্পল চিন্তা করো, তোমার এখানে বল আছে কিন্তু 3টা, 8 নিউটন 2 নিউটন। তো তুমি তো লব্ধি বের করার সময় 2টা বের করা শিখছো, কিন্তু এখানে একটা সুবিধা আছে, আমরা তো ভেক্টরের মধ্যে বলছিলাম যখন একাধিক অনেকগুলো বল থাকবে তাদেরকে আমরা আনুভূমিক আর উলম্ব উপাংশে বিভক্ত করে 2টাতে করি, 2টাতে আনার পর দেন আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি। তো আমরা এখানে ওইটাও করা লাগতেছে না, এখানে দেখো সিম্পল, এদিকে 8 নিউটন আছে, এদিকে 8 নিউটন, ঠিক তার অপোজিটে কিন্তু 2 নিউটন। তাহলে একটু খেয়াল করো তো, এই 8 নিউটন আর 2 নিউটন এই দুইটা মিলে কত নিউটন হবে, একটু খেয়াল করে দেখো তো। এই যে এটা হচ্ছে পূর্ব দিকে আমার 8 নিউটন আছে। এখন আমাদের এই যে বস্তুটা তার উপর কিন্তু 2টা বল কাজ করতেছে, দেখো তার উপর ভাইয়া উপরের দিকে কাজ করে 8 নিউটন আর নিচের দিকে কাজ করে হচ্ছে 2 নিউটন। তাহলে এই 2টা বলের লব্ধি কত এবং কোন দিকে, এই 8 নিউটন এবং 2 নিউটন, 8 নিউটন এবং 2 নিউটন এই 2টা বলের লব্ধি কত এবং কোন দিকে। সোজা উত্তর হচ্ছে ভাইয়া 8 নিউটন এবং 2 নিউটন পরস্পর বিপরীত দিকে আছে, আর আমরা জানি 2টা পরস্পর বিপরীত দিকে হলে লব্ধির মান বিয়োগফলের সমান। তাহলে আমাদের 8 নিউটন বেশি 2 নিউটনের তুলনায়, তো বিয়োগফলের ক্ষেত্রে আমাদের দিক কোন দিকে হয়, যেটা বড় তার দিকে। তো 8 নিউটন আর 2 নিউটনের আমাদের লব্ধির মান কত, অবশ্যই 8 থেকে 2 বিয়োগ দিলে 6 নিউটন। ওই 6 নিউটন কোন দিকে, উপরের দিকে। তাহলে আমরা বলতে পারি উপরের দিকে লব্ধি বল হচ্ছে আমাদের কত, 8 - 2 মানে হচ্ছে 6 নিউটন। এখন আমরা সিম্পল চিন্তা করতে পারি ভাইয়া, এদিকে আছে আমাদের 8 নিউটন, এদিকে আছে 6 নিউটন। এবার লব্ধি বের করা যাবে না, F হচ্ছে ভাইয়া √8² প্লাস 6², কারণ মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে √8² প্লাস 6² 8 8 64 6 6 36 √ তাহলে আমাদের 100 হয়, √100 √100 = 10। এই 10 নিউটন এটা হচ্ছে আমাদের আনসার। বলো আমরা বুঝছি কিনা। এটা হচ্ছে সৃজনশীলের 3 নাম্বার ম্যাথ ছিল, এটা 2018 সালে বোর্ডে আসছিল, সৃজনশীলের 3 নাম্বার ম্যাথ। আমরা বুঝছি কিনা বলো, এই ম্যাথটা বুঝছি কিনা। এই ম্যাথটা বুঝছি কিনা বলো। ওকে, আমরা বুঝে গেছি এফ এর মান হচ্ছে কত নিউটন, 10 নিউটন। তাহলে আমরা অলরেডি এখানে আনসারটা লিখে রেখে, আমার যেহেতু জায়গা লাগবে, 3 নাম্বার প্রশ্ন করে আমি আনসার বের করছি হচ্ছে 10 নিউটন, মানে হচ্ছে 3 নাম্বার বলে 3টা মিলে লব্ধি হচ্ছে 10 নিউটন। ওকে ভাইয়া, ভালো কথা। এবার তোমাকে 4 নাম্বার প্রশ্ন যেটা করছে, দেখো এটা হচ্ছে 3 নাম্বার, এটা করলে তুমি 3 মার্কস পেয়ে যাবা। আর এখানে যেরকম আমি ডাইরেক্ট করেছি, তুমি তো ডাইরেক্ট করবা না, এটাকে মনে করো তুমি F1 ধরলা, এটাকে F2 ধরলা, এটাকে F3 ধরলা, এভাবে ফিগার ইউজ করে করবো। আমি তো মুখোমুখি করে ফেলছি। এবার আসো আমাদের 4 নাম্বার প্রশ্ন আমাদের কি বলে। এবার হচ্ছে সৃজনশীলের 4 নাম্বার প্রশ্ন। বলো চিত্র 1-এর আলোকে চিত্র 2-এর সঠিকতা যাচাই করো। বলা হলো চিত্র 1-এর আলোকে চিত্র 2-এর সঠিকতা বা সত্যতা যাচাই করো। তাহলে আমাদের চিত্র 1-এর আলোকে চিত্র 2 আমাকে যাচাই করতে হবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে চিত্র 2 আমাকে কি বলে দেখো তো। আমরা আগে এই জিনিসগুলো মুছে ফেলি, এটা মুছে ফেলি, চিত্রটা আমার লাগবে। আচ্ছা, আমরা পুরোটাই মুছে ফেলি।
আমাকে চিত্র 1 থেকে বের করলাম 10 নিউটন, চিত্র 2 আমাকে বলা হলো, চিত্র 2 কি বলছে দেখো, চিত্র 2 বলল এই বরাবর ত্বরণের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাকে বলছে চিত্র 1 আলোকে চিত্র 2 সঠিকতা মানে এর মানে হচ্ছে 1 আউটপুটটা 2 দেওয়া আছে, এই 2 দেওয়া আছে পূর্ব দিকের সাথে 36.87 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা ত্বরণ কাজ করে। আচ্ছা বলো তো এখানে ত্বরণ কোন দিকে কাজ করবে? বল যেদিকে ত্বরণও সেদিকে কাজ করবে। এবার ত্বরণের মান তারা দিয়ে দিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা আগে দেখি ত্বরণের মানটা ঠিক আছে কিনা, সত্যতা যাচাই করতে বলছে। তো সত্যতা যাচাই করার জন্য তোমাকে দুইটা জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে আমরা এটা যদি ভেক্টর, ত্বরণ একটা ভেক্টর রাশি, মান এবং দিক, তাহলে ত্বরণের মান 1 ঠিক আছে কিনা, আর এই কোণটা 36.87 ঠিক আছে কিনা, এই দুইটা আমাকে যাচাই করতে হবে। এক নাম্বার যাচাই হচ্ছে আমরা জানি F = ma, তাহলে a সমান হবে আমাদের F/m। তো আমরা তো প্রথম চিত্র দেখে অলরেডি 3 নাম্বার উদ্দীপকের 3 নাম্বার সৃজনশীলে 3 নাম্বার প্রশ্ন আমরা জেনেই গেছি F এর মান হচ্ছে 10 নিউটন। আর এইদিকে প্রশ্নের মধ্যে আমাকে বলে দেওয়াই আছে m এর মান হচ্ছে 10 কেজি। তাহলে আমরা বলতে পারবো ত্বরণ হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে অর্ধেক ঠিক আছে, মানে a এর মান যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এই কথাটা ঠিক আছে, কিন্তু এখনো তুমি পুরোপুরি সত্যতা যাচাই করো নাই। পুরোপুরি সত্যতা যাচাই করতে হলে তোমাকে এই থিটাটাও বের করতে হবে, কোণটাও বের করতে হবে। আসো আমরা এই কোণটা বের করে দেখি আসলে ঠিক আছে কিনা। তাহলে আমাদের এতটুকু বের করা শেষ, অর্থাৎ আমাদের ত্বরণের মান 1 এটা ঠিক আছে, আমাকে সত্যতা যাচাই করতে বলছে। এর মানে তুমি ত্বরণ 1 ধরে করে ফেললে হবে না, ত্বরণ আসলে 1 কিনা সেটা আমরা বের করছি, বের করে দেখলাম যে ত্বরণ 1, দ্যাট মিনস আমার এটা সঠিক। এবার আসি আমার এখানে যে কোণটা দেওয়া আছে সেই কোণটা সঠিক কিনা। এখানে যে কোণটা দেওয়া আছে কি রিপিট করতে বলতেছ? ওকে, তাহলে আমরা দেখলাম কি আমরা ত্বরণের মানটা বের করে ফেলছি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, ত্বরণের মান আমাদেরও 1 বের হয়েছে, তারাও 1 দিছে, এর মানে এটা সঠিক। এবার 2 নাম্বার হচ্ছে এই দিকটা ঠিক আছে কিনা। তাহলে আমরা আমরা এই 1 নাম্বার চিত্রটাকে মডারেট করার পর আমরা এরকম পাইছিলাম, এরকম এই দিকে আছে 8 নিউটন আর এই দিকে আছে 6 নিউটন, ঠিক কিনা? ঠিক। তাহলে এইদিকে 8 নিউটন এদিকে 6 নিউটন হলে তাদের লব্ধিটা এই বরাবর কাজ করে নিশ্চয়ই F, আর F যেদিকে কাজ করবে সেই দিকেই তো ত্বরণটা কাজ করবে। এই কোণটাই আমাকে বের করতে বলছে, এই কোণটা এত কিনা আমরা বের করে দেখব। এই কোণটাকে ধরলাম থিটা, আসো আমরা থিটা বের করি। এবার দেখো আমরা বের করতেছি tan থিটা = sin আলফা। আলফা মানে কি? যাদের জন্য করতেছো তাদের মধ্যবর্তী কোণ। কাদের জন্য করতেছো? 8 নিউটন আর 6 নিউটনের জন্য। 8 নিউটন এবং 6 নিউটনের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কেমনে বুঝছি? ওরা বলেই দিয়েছে এটা পূর্ব এটা উত্তর, তো পূর্ব দিকের উত্তর দিকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা 90 ডিগ্রি, এর মানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, নিচে হচ্ছে cos 90 ডিগ্রি। এরপর আমরা বলতে পারি হচ্ছে কি ভাই আমাদের sin 90/cos 90। এবার এই থিটাটা কার সাথে আছে? 8 এর সাথে, নাই কার সাথে? 6। এই থিটাটা যার সাথে নাই 6, ওই 6টা বসাবো +8। তো আমরা জানি cos 90 ডিগ্রি মান কত? 0, sin 90 ডিগ্রি মান 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan থিটা হচ্ছে 6/8। তাহলে থিটা হচ্ছে tan ইনভার্স 6/8, মানে কাটাকাটি করলে 3/4। ক্যালকুলেশন করলে আনসার কত হয়? 36.87 এটাই বের হয়। আমি বই থেকে দেখে লিখলাম যে আমাদের বইতে আনসার এটাই আসছে, তুমি ক্যালকুলেটর করলে এটাই আসার কথা। তাহলে যেহেতু ওরাও এই মান দিছে, আমাদেরও এই মান বের হয়েছে, এর মানে উদ্দীপকের 1 নং চিত্র থেকে আমরা ক্যালকুলেশন করে দেখলাম 2 নম্বর চিত্রে আমাকে যা যা বলছে তা সঠিক। তাহলে আমরা সত্যতা যাচাই করে ফেললাম। বলো এতটুকু আমরা বুঝছি কিনা, আমাদেরকে বলো। ওকে, যদি বুঝে থাকো এবার তোমাদের
বই থেকে আমি দুইটা ম্যাথ তোমাদেরকে দিব, হ্যাঁ। দুইটা ম্যাথ আমি যেহেতু আর বোর্ডে লিখলে টাইম লাগবে, আমি জাস্ট বই থেকে দেখাই দিই, হ্যাঁ। বই থেকে দেখাই দিই প্রশ্নগুলো, তোমরা একটু এই যে বাসায় দেখে নিবা। আমি তপন স্যারের বই থেকে দেখাচ্ছি, এই যে এই ম্যাথটা। তো আমি এখান থেকে সরাসরি বলে দিই, তোমরা একটু খেয়াল করে দেখো। বলা হলো, তোমার এখানে বলা হলো একটি বস্তুর উপর 7 নিউটন মানের একটি বল প্রয়োগ করা হলে বস্তুটি 3 মিটার পার সেকেন্ড ত্বরণপ্রাপ্ত হয়। এটা হচ্ছে একটি বস্তু, হ্যাঁ। এরপর হচ্ছে বস্তুটির ভর কত। তো বস্তুর উপর বলের মানও দেওয়া আছে, ত্বরণের মানও দেওয়া আছে। ভর ইচ্ছা করলে বের করা যায় F = ma দিয়ে। বস্তুটির উপর 5 নিউটন মানের আরেকটি বল 7 নিউটন মানের সাথে, 7 নিউটন মান কিন্তু আগেরটা, তার সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে। তাহলে বুঝতে পারতেছো 7 নিউটন যেদিকে, তার সাথে আমাদের 60 ডিগ্রি কোণে, তার সাথে 60 ডিগ্রি কোণে আমাদের আরেকটা বল প্রয়োগ করা হবে, তখন বস্তুটার ত্বরণ কত। আর যখন একাধিক বল থাকবে তখন লব্ধি দিয়ে করতে হবে, সেটা আমাকে বলা হয়েছে। মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমাকে বলা হলো কোন একটা বস্তু, তার ভর দেওয়া আছে, তার ত্বরণ দেওয়া আছে। তোমাকে এখান থেকে তার ভর দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তোমাকে বলা হলো ভর এবং ত্বরণ দেওয়া, বল দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ভর কত জিজ্ঞেস করলো। তাহলে আমরা ভর কত বের করতে পারলাম, এটা হচ্ছে 7 নিউটন। এবার তোমাকে বলা হলো 7 নিউটন যেটা আছে তার সাথে 60 ডিগ্রি কোণে, তার সাথে 60 ডিগ্রি কোণে অপর একটি বল প্রয়োগ করা হলো। তার সাথে 60 ডিগ্রি কোণে আমাদের আবার একটা বল প্রয়োগ করা হয়েছে, কত, 5 নিউটন বলা হলো। এবার বলা হলো এই মুহূর্তে ত্বরণ কত। সিম্পল, যেহেতু দুইটা আছে, একটা 7 নিউটন, একটা 5 নিউটন, লব্ধি আমার এই বরাবর, এখান থেকে তুমি লব্ধি সামেশন অফ F = ma দিয়ে তুমি ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। এবার এটা হচ্ছে আমাদের তো এক সময় ফিজিক্সের সৃজনশীল ছিল না, ওই সময় 2003 সালে এটা সিলেট বোর্ডে আসছিল। আর আমাদের এরপরে দেখো আরেকটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এটা, এই প্রশ্নটা বুয়েটে 16-17 সালে আসছিল। বলা হলো এটা হচ্ছে আমরা একটু আগে যেটা করছিলাম ওইটার মতো। একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 16 নিউটনের একটি বল এর উপর 5 সেকেন্ড ধরে কাজ করে এবং তারপর আর কাজ করলো না। মানে বুঝতে পারতেছো, প্রথম 5 সেকেন্ড তার মধ্যে ত্বরণ থাকবে, এরপর আর ত্বরণ থাকবে না। বস্তুটি এরপর 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব গেলে বস্তুটির ভর কত। এটা হচ্ছে তোমাদের করে নিতে হবে, এটা হচ্ছে তোমরা করে নিবা, আশা করি তোমরা পারবা চেষ্টা করলে। এই প্রশ্নটা হচ্ছে আমরা যে সমবেগে যেটা করছিলাম ঠিক সেম কনসেপ্ট দিয়ে তুমি বুয়েটের এই ম্যাথটাও করে ফেলতে পারবা। এই ম্যাথটা বুয়েটে 16-17 সালে আসছিল, আশা করি আমরা এটা সলভ করতে পারবো। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা? এছাড়াও তোমরা বই থেকে আরও বিভিন্ন প্রবলেম সলভ করে নিবা, আর বইতে আরও বিভিন্ন ধরনের প্রবলেম পাবা। আমি জাস্ট যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো বলতেছি, মানে বিভিন্ন টাইপেরগুলো, অন্যগুলো তোমরা সলভ করে নিবা। তারপর হচ্ছে আরেকটা ম্যাথ করবো তোমরা, এই ম্যাথটা একটু বড় একটা ম্যাথ, আমাদের এটা একটু সলভ করলে তোমাদের অনেক সুবিধা হবে। তোমাকে বলা হলো 50 কেজি বরের এক ব্যক্তি 1950 কেজি বরের একটি গাড়ি স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমত্বরণে চালালেন। এখানে একটু খেয়াল করো, 50 কেজি বরের গাড়ি কিন্তু লোকেই চালাইছে, তাহলে লোক কিন্তু গাড়ির ভিতরে না থাকলে গাড়ি চালাতে পারবে না। দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছো গাড়ি চলতেছে মানে গাড়ির ভিতরে লোকও আছে, তাহলে গাড়ির পর প্লাস লোকের পর, এটা হচ্ছে টোটাল ভর হিসেবে কাউন্ট করতে হবে। বলা হলো স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড কী করলো, সমতরলে চালালেন। অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 1 সেকেন্ডের মধ্যে গাড়ি থামাইলো। এরপর যাত্রা শুরুর 4 সেকেন্ড পর গাড়ির বেগ 8 মিটার পার সেকেন্ড হলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব কত এবং গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো তুমি এখানে ক্যালকুলেশন করার পর গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান, তো তুমি যখন আমাদের ত্বরণ বের করে ফেলবা, তো F = ma দিয়ে তুমি বল বের করবা, ত্বরণের মান আসবে নেগেটিভ, ত্বরণের মান যখন নেগেটিভ আসবে বলের মানও নেগেটিভ আসবে। তো অনেকে প্রশ্ন করে, ভাইয়া এই যে বলের মান নেগেটিভ আসলো কেন? আসলে জিনিসটা দেখো, এই বলটা কিন্তু গাড়িটা থামানোর জন্য। তাহলে তুমি যখন গাড়ি থামাচ্ছ, দ্যাট মিনস তুমি কিন্তু গাড়িটাকে আস্তে আস্তে উল্টা দিক থেকে ব্রেক কষে আমরা কি করি, গাড়িটাকে তার গতিটা রোধ করি না।
তাহলে আমাদের এই এফ এখানে যেটা বের হবে এটা হচ্ছে গাড়িটা থামানোর জন্য এফ, দ্যাট মিনস এটা হচ্ছে বাধা দানকারী বল, ওই কারণে আনসার নেগেটিভ আসছে। তো আনসার নেগেটিভ আসার মানেই হচ্ছে এটা হচ্ছে বাধা দানকারী বল, কারণ তুমি তো গাড়ি থামানোর জন্য ব্রেক কষছো, আর ব্রেক কষলে আমরা কি করি, ব্রেক কষে আমরা গাড়িটাকে থামাই মানে হচ্ছে উল্টা দিক থেকে বাধা দানকারী বল প্রয়োগ করি, এই বলটা বাধা দিয়ে তাকে থামাইয়া দেয়, ওই কারণে আমরা বলি বলের মান যেহেতু নেগেটিভ আসছে সেটা হচ্ছে বাধা দানকারী বল। তো বিশেষ করে আজকে আমরা আলোচনা করছি হচ্ছে মেইনলি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। আগামী ক্লাসে আমরা আরও থিওরিটিক্যালে যাব, আমাদের নিউটনের তৃতীয় সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, এগুলো দিয়ে ম্যাথ করবো আগামী ক্লাসে। এরপর অন্যতম ইম্পর্টেন্ট কাহিনী সেটা হচ্ছে কি, কৌণিক বেগ। এখানে আমাদের জড়তার ভ্রামক, ভর ভ্রামক, তারপর হচ্ছে আমাদের বলের ভ্রামক, এই ধরনের অনেক কিছু পাবো। এই জিনিসগুলো অনেকের কাছে বিশ্রী ব্যাপার সেবার, বাট আমাদের কাছে এটা কোনো ব্যাপার না, আমরা জোস টেকনিকের মাধ্যমে সেই জিনিসগুলো পড়বো, সেই লেভেলের মজা পাবা। অনেকের কাছে মারাত্মক লেভেলের কঠিন, তবে আমাদের কাছে দেখবা পান্তাভাতের মতো সহজ মনে হবে, কারণ আমরা টেকনিক্যালি পড়বো। তো আশা করি আমাদের ওই যে আর বাকি যে ক্লাসগুলো, যেহেতু এই কয়েকদিনের ফ্রি ক্লাস নিচ্ছে, ওগুলো হচ্ছে নেক্সট দিন থেকে আমাদের ওদের নিউটনি বলবিদ্যার বাকি ক্লাসগুলো সেগুলো আমাদের ফেড ক্লাসে হবে, আমাদের এখানে হবে না। আমাদের ওই গ্রুপে তোমরা যারা ক্লাস করবে তারা হচ্ছে ক্লাসগুলো তো রেগুলার পাচ্ছই, যে ওইখানে পেয়ে যাবে। এই গ্রুপে আমরা আর নিউটনি বলবিদ্যার ক্লাস নেব না। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।